আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর উপকূলের দিকে ধেয়ে আসছে রেমাল, যার প্রভাব পড়তে শুরু করেছে উপকূল জুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে কক্সবাজার রুটের বিমান চলাচল, বন্ধ রয়েছে অভ্যন্তরীণ নৌ চলাচল। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সন্ধ্যা নাগাদ পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে ভয়াবহ হতে পারে এর প্রভাব। রেমাল মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। দেখুন এআর বাদলের রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করার কথা থাকলেও গতি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকাগুলোতে এরই মধ্যে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। পটুয়াখালী ও বরগুনার পাথরঘাটাতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। ঘূর্ণিঝড়ের কারণে বাগেরহাটের মংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ আছে। সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় তীব্র স্রোতে মংলায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে 2 জন নিখোঁজ রয়েছেন। নোয়াখালীর হাতিয়া ও ভোলার চরাঞ্চলে মানুষকে নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। বেড়িবাঁধের বাইরে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 135 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর বৃষ্টিপাত একসাথে হওয়ার কারণে এর প্রভাব ভয়াবহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। জলোচ্ছ্বাসের কথাটাও আমি বলেছি 8 থেকে 10 ফুট এবং বাড়ি বর্ষণ আরেকটি অংশ, আর দমকা বাতাস, এই যে 3টা অংশ একই সাথে কার্যক্রম চলবে, সেহেতু এইখানে যে তাণ্ডব হবে, এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, সাইক্লোন শেল্টারে এরই মাঝে কয়েক লাখ মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে। সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। আমাদের সমস্ত সেনাবাহিনী, কোস্টগার্ড, আমাদের নৌবাহিনী এবং আমাদের সিভিল প্রশাসন, আমাদের লোকাল প্রশাসন, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এটার ফেস করার জন্য আমরা তৈরি হয়ে আছি। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এআর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি ও উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। ঘূর্ণিঝড় রেমালে প্রভাবে উপকূলের কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। আফসানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, আসলে দুপুর 12টার পর থেকে কিন্তু আসলে বৃষ্টি নেই। গতকাল রাত 3টার পর থেকে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত বইছে। তো এখন দুপুরের 12টার পর থেকে আসলে বৃষ্টি কিছুটা কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এখন বাতাসের তীব্রতা কিন্তু মোটেও কমেনি। আর সমুদ্র যে উত্তাল রয়েছে, আসলে বঙ্গোপসাগর এখনো উত্তাল রয়েছে। সমুদ্রের থেকে বড় বড় যে ঢেউ তীরে আছড়ে পড়ছে,
আর এখানকার যে যারা জড়ো হয়েছেন সেই লোকজন তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, মহিপুর থানা পুলিশ কাজ করছে। পাশাপাশি তারা কিন্তু মাইকিংও করেছেন। এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম তিনি সশরীরে উপস্থিত থেকে কিন্তু আসলে প্রশাসনিক কর্মকর্তাদের সে নির্দেশনা দিয়েছেন। এখন আর কুয়াকাটা সমুদ্র সৈকতের যে কয়েকটি দোকান আমরা ভেসে যেতে দেখেছি সমুদ্রের জোয়ারের তাণ্ডবে অর্থাৎ ঢেউয়ের চোটে কিন্তু তারা কিন্তু দোকানগুলো ভেসে গেছে। এছাড়া এখন দোকানে যে সমুদ্রের তীরবর্তী যে দোকানগুলো রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের কিন্তু মালামাল তারা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তবে আবহাওয়া এখনো গুমুট অন্ধকার থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু আসলে বৃষ্টির তীব্রতা বৃষ্টি নেই। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে সাতক্ষীরায় চলে যাচ্ছি। সেখান থেকে আমরা যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, সেখানে উপকূলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কি দেখছেন সে সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আপনারা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন সংলগ্ন নদ নদী যেমন খোলপুটিয়া, কপোতাক্ষ, মালাঞ্চ, আলপাঙ্গিয়া, চূড়া নদী আকারে রুদ্র রূপ ধারণ করেছে। আমি এখন আছি একেবারে সুন্দরবন সংলগ্ন জলপথ কলবাড়িয়া গ্রাম। এই গ্রামের ওপাশে হচ্ছে সুন্দরবন। আপনি দেখতেই পাচ্ছেন এই চূড়া নদীর পানি যে এতটাই 4 ফুট উচ্চতায় প্রবাহিত হয়েছে। অনেকের বাড়ি ঘরে পানি উঠে গেছে। অনেকে দেখেন বাড়ির সামনে উঠোন, সেখানেও পানি জমে রয়েছে। কথা বলেছিলাম এখানে একজন বনজীবীর সাথে, তিনি কিছুক্ষণ আগে সুন্দরবন থেকে ঘুরে আসলেন। ওপারেই দেখতে পাচ্ছেন সুন্দরবন। তিনি আমাকে জানালেন সুন্দরবনের জঙ্গলে এখন বুক সমান পানি, অর্থাৎ এই জোয়ারেই সুন্দরবনে প্রায় 4 থেকে 5 ফুট পানি জমে গেছে। এবং এই ঘূর্ণিঝড় রেমাল যে কতটা আগ্রাসী রূপ নিয়ে উপকূলে আঘাত আনবে তারপরে নির্ভর করবে এই উপকূলীয় জনপদের ক্ষয়ক্ষতি। আপনি নিশ্চয়ই জানেন ঘূর্ণিঝড় আয়লা, সিডর, আমপান এবং ইয়াসের জলোচ্ছ্বাসে পানি উন্নয়ন বোর্ডে বেড়িবাঁধ ভেঙে এই বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল। বসতি জনপদ এবং চিংড়ির ঘের, কাঁকড়ার খামারগুলো নদীর সাথে একেবারে একাকার হয়ে গেছিল। কথা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রায় 169টি সাইক্লোন সেন্টার এবং 887টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। আমি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি, সেখানে এই সাইক্লোন সেন্টারে কোনো উপকূলীয় মানুষকে দেখতে পাইনি। সব মিলে এই ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল হবে তখন যদি জোয়ার প্রবাহিত হয় তাহলে হয়তোবা এই উপকূলকে ব্যাপক বিপর্যয় আসতে পারে, হতে পারে। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র স্রোতে বাগেরহাটের মংলায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM শামসুর রহমান। শামসু, ট্রলার ডুবির ঘটনায় হতাহতের কোনো খবর রয়েছে কিনা, এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন কিনা, সব বিস্তারিত আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, তীব্র স্রোতের কিন্তু মংলায় যে নদী আছে, নদীতে কিন্তু যে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ট্রলারে কিন্তু প্রায় 70 জন যাত্রী ছিলেন। তারা কিন্তু ট্রলার ডুবির সাথে সাথে অনেকে ছাদ দিয়ে কিন্তু ডাঙ্গায় উঠেছেন এবং পার্শ্ববর্তী যে ট্রলারগুলো ছিল সেই ট্রলারে কিন্তু তাকে তুলে নেওয়া হয়েছে এবং তারা কিন্তু ডাঙ্গায় উঠেছেন বলে আমরা জানিয়েছেন। তবে এখানে কিন্তু কোস্টগার্ড এবং স্থানীয় ডুবুরি দল কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু এই যাত্রীদের খুঁজেছেন যে তারা এখন কোনো যাত্রী নিখোঁজ আছে কিনা, কিন্তু তারা জানিয়েছেন তারা কিন্তু কোনো নিখোঁজের এখনো খবর পাননি। আর জানিয়ে রাখি যে তীব্র স্রোতে কিন্তু এখানে ট্রলার ডুবি ঘটেছে, যেখানে কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল বলে স্থানীয়রা আমাদের বলছেন। তো বাগেরহাটে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু যে সকাল থেকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেটাতে কিন্তু বাতাসের তীব্রতা কিন্তু ক্রমে বেড়ে চলছে। এই কারণে কিন্তু মানুষের ভিতর, উপকূলীয় মানুষের ভিতর এক ধরনের ভীতি কাজ করছে। যেমন যত বেলা গড়িয়ে আসছে তাদের কিন্তু এই বাতাসের তীব্রতা বাড়ার কারণে তাদের ভিতর কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যে উপকূলীয় উপজেলাগুলো যেমন রামপাল, মংলা এবং মোরারগঞ্জ, শরণখোলার যে উপকূলীয় অধিবাসীদের কিন্তু তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের ভিতর সাইক্লোন সেন্টারে ফিরে আনার জন্য, এবং এর সাথে যে গবাদি পশু আছে তাদের সেগুলোকে আনার জন্য তারা চেষ্টা করছেন এবং মাইকিং করা হচ্ছে রেড ক্রিসেন্ট এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। তো এটাই ছিল আমার কাছে বাগেরহাট থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য প্রসঙ্গ।
আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ৩ সদস্যের একটি দল সকাল ১১টায় কলকাতায় পৌঁছেছে। ওই টিমের নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এই হত্যার মাস্টারমাইন্ড শাহিনকে দেশে ফিরিয়ে আনতে একযোগে কাজ করবেন বলে জানায় ডিএমপির অতিরিক্ত কমিশনার। বিস্তারিত দেখুন রাকিব হাসানের রিপোর্টে। সকাল ১১টায় ভারতে পৌঁছেছে এমপি আনোয়ারুল আজিজের হত্যার তদন্তে যাওয়া ৩ সদস্যের একটি দল। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে, এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবে। অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। হারুন জানায়, শাহিনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। ইন্টারপোলের সহায়তায় চাওয়া হবে বলেও জানান তিনি। দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়তোবা উনি ইউএস চলে গিয়েছে। তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একটা দিকে চাই, এটা আরো ভালো হবে। এর আগে রোববার সকালে হযরত শাহজালাল বিমান বন্দর হয়ে ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় তারা। রাকিব হাসান, RTV। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেবের যে হত্যার ঘটনায় যে তদন্ত শুরু হয়েছে মূলত গত 22শে মে থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি আধিকারিক অখিলেশ চতুর্বেদী জানিয়েছিলেন তাকে খুন করা হয়েছে এবং সিআইডি সেই তদন্তভার নিয়েছে। গত 22 তারিখের পর 23, 24 তার দেহাংশ টুকরো কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে গোয়েন্দারা, কলকাতা পুলিশ গোয়েন্দা প্রধান, সিআইডি আধিকারিকরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর, আজকে ভারতীয় সময় 11টা 20 নাগাদ কলকাতায় এসে পৌঁছেছেন ঢাকার ডিবি প্রধান হারুনুর রশিদ সাহেব এবং তার সঙ্গে আরও 3 জন এসছেন। তারা এই মুহূর্তে রয়েছেন কলকাতা নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। তারা এখান থেকে বেরিয়ে আমরা যতদূর জেনেছি তারা প্রথমে যাবেন যে নিউ টাউনে যে মানে আবাসনে তাকে খুন করা হয়েছিল সেখানে তারা হয়তো পরিদর্শন করতে যাবে। পাশাপাশি জিহাদ, যাকে গ্রেপ্তার করে সিআইডি হেফাজত নেওয়া হয়েছে গত 24 তারিখ, যে বারাসত আদালত তাকে যে সিআইডি হেফাজত দিয়েছে, তাকেও তারা জেরা করার জন্য আবেদন জানাবে কলকাতার সিআইডি প্রধানদের কাছে, আধিকারিকদের কাছে। তারা বলবে যে ঢাকায় যাদেরকে তারা জেরা করেছে তাদের সাথে কথার মিল খুঁজে পেতে কিন্তু তারাও তাকে জেরা করতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের যে কৃষ্ণমাটি এলাকার যে খাল, সেই খালে সেই সংলগ্ন এলাকায় গত 2 দিন ধরে যেখানে খানা তল্লাশি শুরু করেছে সিআইডি আধিকারিকরা পশ্চিমবঙ্গ পুলিশের, সেখানেও তারা কিন্তু যেতে পারে, এমনটাই এখনো পর্যন্ত সর্বশেষ খবর। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল হোতা তারই বন্ধু আখতারুজ্জামান শাহিন। আলোচনায় রয়েছে ঝিনাইদহের শাহিনের গড়া বিশাল বাংলো বাড়িটিও। সেই আলিশান বাংলোতে শাহিন কি করতেন, কারা যেতেন সেখানে, স্থানীয় বাসিন্দারা শাহিনকে আসলে কতটুকু চেনে, সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন ঝিনাইদহ প্রতিনিধি শিবলুজামান। জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। চারদিকে ঝোপঝাড়, কাঁটাতারের বেড়া, মাঝ মাঠে একটি বাংলো। শহর থেকে নেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। প্রায় 12 বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গি গ্রামে 40 বিঘা জমির উপর বাংলোটি নির্মাণ করেন আখতারুজ্জামান শাহিন। বাড়ির চারপাশে অসংখ্য সিসি ক্যামেরা রয়েছে, সুইমিং পুল, ক্রিকেট আর গলফ মাঠ। তবে এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকেই আলিশানি বাড়িতে এক কেয়ারটেকার ছাড়া আর কাউকেই পাওয়া যায়নি। আগেও বাড়িটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল, এমনকি সন্ধ্যার পর বাড়ি থেকে কেয়ারটেকারকেও চলে যেতে হতো। আমার দিনে মানে ডিউটি, রাত্রি চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, শাহিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে মাঝে মধ্যে এই বাড়িতে থাকতেন। নির্জন পরিবেশে ব্যবসায়িক পার্টনার ও বন্ধু বান্ধবদের নিয়ে সভা করতেন। একই সঙ্গে বাড়িতে মদের পার্টি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কালো বাজারে কাজ কাম সবাই বাংলো থেকে তৈরি করে, অবৈধ নারী পুরুষ এনে নাচ গান, এটা ওটা অনেক দেখি। অনেক স্থানীয়দের অভিযোগ, শাহিনের অপকর্ম নিয়ে গ্রামে কেউ মুখ খুললে তার উপর নেমে আসতো অমানবিক নির্যাতন। তার আকাম কুকাম জানার পরে 3-4 জায়গাতে লোক ভাড়া করে নিয়ে এসে মেরে ফেলার জন্য, এই দেখেন আমার অঙ্গহানি। শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম গণমাধ্যমকে জানান, 6 মাস আগে সর্বশেষ এই বাড়িতে পা রাখে শাহিন। এমপি আনারের সঙ্গে শাহিনের বন্ধুত্ব নিয়ে জানান, লেখাপড়ার সুবাদে তাদের পরিচয় আগে থেকেই। তবে যুক্তরাষ্ট্রে গিয়ে শাহিন ব্যবসা বাণিজ্য শুরু করলে আনারের সঙ্গে বন্ধুত্ব গভীর হয়।
শাহিনের বিশাল বাড়িতে কি হতো এসব নিয়ে জানতে চাইলে পুলিশ জানায় লোকমুখে নানা অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের কথা তারা শুনেছেন, তবে সত্যিটা জানা যাবে তদন্তে। এই ঘটনাটা ঘটার পরে আমরা সেটাকে কঠোর নজরদারির ভিতরে রাখছি। আমার কাছে কেউ কখনো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসে নাই। শাহিনের ঘনিষ্ঠজনরা জানান এই বাড়িটি ছাড়াও ঢাকার গুলশানের একটি ভাড়া বাসায় থাকতেন শাহিন। পরে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় নতুন বাড়ি কেনেন তিনি। সৈয়দ মাহমুদ, RTV। গ্রামীণ ব্যাংক থেকে অবৈধভাবে ডক্টর ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে 9.5 কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ এনে দুদকের আবেদন করেছে গ্রামীণ ব্যাংক বর্তমান পরিচালনা পরিষদ। দুপুরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই অভিযোগ দায়ের করেন। এ সময় গ্রামীণ ব্যাংকের ডিএমডি প্রদীপ কুমার সাহা বলেন, ব্যাংক আইন ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে 1990 সাল থেকে বহুবিধ অবৈধ সুবিধা প্রদান করেছে। 9.5 কোটি টাকা ঋণ দিয়ে তা মওকুফ করেছে, যা বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নিরীক্ষা ফার্ম কর্তৃক উঠে এসেছে, যার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। নিরীহ সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সাংবাদিকতার নামে যাতে অপসাংবাদিকতার বিকাশ ঘটাতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সেই সাথে ভুয়া সাংবাদিকরা যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি শিশু হত্যা, গণহত্যার সংবাদ কভার করতে গিয়ে গাজায় নিহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান। এর আগে পতাকা উত্তোলন ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের সহ অন্যান্যরা। লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝে না, ধারে কাছেও নেই, এমন অনেকে। এগুলোকে মফস্বলে গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে, কিছু কিছু অফিস আমারও আছে, সেখানেও এই উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট না। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক থাকতে হবে। জনগণ সচেতন না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ বিরূপ পরিস্থিতির মধ্যে আছে, যা কিছু করা দরকার সবই করা হবে। রাজধানীর গুলশানে একটি হোটেলে বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। যারা সমালোচনা সহ্য করে না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তা আমাদের দেশের মানুষকে আজকে যদি আমরা সচেতন না করতে না পারি, যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে কিন্তু এই সরকারের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। আমাদেরকে এই সমালোচনাগুলোকে সহ্য করতে শিখতে হবে এবং এই সমালোচনাগুলোকে আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে কারেকশন করতে হবে। আমি মনে করি এই সমালোচনাগুলো কারেক্টিভ, এগুলো আমাদেরকে কারেকশন করার জন্য এই সমালোচনাগুলো। 2024-25 অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 39,000 কোটি টাকা বরাদ্দ চাওয়া হবে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের চাহিদা 34,000 কোটি টাকার বেশি, আর জ্বালানি বিভাগের চাওয়া প্রায় 4,500 কোটি। পাশাপাশি এই খাতে সর্বোচ্চ 35,000 কোটি টাকা ভর্তুকির প্রস্তাব থাকছে। শরীয়ত খানের রিপোর্ট। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে খরচ হয় 11 টাকা 96 পয়সা, আর পিডিবি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেয় 7 টাকা 4 পয়সায়। এতে প্রতি মাসে ঘাটতি থাকে 3,600 কোটি টাকা, যার পুরোটাই ভর্তুকি দেয় সরকার। চলতি বছরে বিদ্যুতে ভর্তুকি ছিল 39,000 কোটি টাকার বেশি। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ ব্যয় ধরা হয় 32,000 কোটি টাকার বেশি। অর্থাৎ বিদ্যুৎ খাতে ভর্তুকির 81 ভাগই ব্যয় হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে।
চলতি বছর ভর্তুকির 18,299 কোটি টাকা দিতে পেরেছে সরকার। অর্থ সংকটে বন্ড ছাড়া হলেও লক্ষ্য পূরণ হয়নি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ খাতে 24-25 অর্থ বছরের জন্য প্রায় 34,000 কোটি টাকা ভর্তুকি বাবদ বরাদ্দ রাখবে সরকার। চলতি বছর জানুয়ারি পর্যন্ত পিডিবির বকেয়া 41,000 কোটি টাকার বেশি। জ্বালানি খাতের বকেয়াও কম নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বকেয়া $320 মিলিয়ন আর পেট্রোবাংলার $42 মিলিয়ন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে আনতে চায় সরকার, ফলে বাড়াতে হবে দাম। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য 39,000 কোটি টাকা বরাদ্দ চায় এই দুই বিভাগ। আমাদের মূল বাজেটে সঞ্চালন এবং বিতরণের দিকে জোর দেওয়া হয়েছে। আমাদের প্রস্তাবিত যে বিদ্যুৎ বিভাগ থেকে প্রায় 34,000 কোটি টাকা, এর মধ্যে 10,000 কোটি টাকা হলো সরকারি অর্থে আর 18,000 কোটি টাকা হলো প্রকল্প সাহায্য আর নিজস্ব কিছু। বিদ্যুৎ উৎপাদনে 90 ভাগ জ্বালানি আসতো নিজস্ব গ্যাস থেকে, যা কমে হয়েছে 40 ভাগ। বাইরে থেকে জ্বালানি আমদানি করতে হলে যে ব্যয় বহন করতে হয় সেটা সরকারের ডলার সংকটের কারণে পারছে না। এখন এখানে বাজেটে রাখা মানেই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট বানানো, বরঞ্চ এই যা ক্ষমতা, অবকাঠামোগত ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে সেগুলোর পুরাপুরি সেই সক্ষমতা পুরাপুরি যদি না ব্যবহার করার পরে, না ব্যবহার করেও যদি সেই সক্ষমতা উন্নয়নের জন্য বছরের পর বছর টাকা খরচ করে, তাহলে তো সেটাকে বলা যেতে পারে যে সে টাকা তো সামিল হয়ে যায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দূর করে সঠিক ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। শরীয়ত খান, RTV, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এর আগে গত 28 এপ্রিল ব্যালট পেপারে নেই বরাদ্দকৃত প্রতীক, এমন অভিযোগ তুলে ভোট গ্রহণ স্থগিত চেয়ে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান এক প্রার্থী। পরে ওই অভিযোগের ভিত্তিতে কসবায় কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ স্থগিত করা হয়। তবে বাকি সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদের প্রার্থীদের ভোট গ্রহণ স্বাভাবিকভাবে নেওয়া হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 চেয়ারম্যান প্রার্থী। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে পৃথক 2 অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 34 জন নিহত হয়েছে। এই 2 অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালেই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 7 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে বেবি কেয়ার সেন্টারে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে দেশটির গুজরাট রাজ্যের রাজকোটে গতকাল সন্ধ্যায় একটি গেমিং জোনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে 27 হয়েছে। নিহতদের মধ্যে 9টি শিশুও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ, প্রতিবাদ, বিক্ষোভ সত্ত্বেও মিশর সীমান্ত সংলগ্ন রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। রাফার আশ্রয় স্থলগুলোতে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক সহ সাজোয়া যান। রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও গাজায় নিরাপদ আশ্রয় বলতে কোনো স্থান নেই। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 35,903 নিরীহ ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে যাওয়ার দাবি করেছে হামাস যোদ্ধারা, তবে হামাসের এই দাবি অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খেলার খবর, ক্রিকেট। রাতে IPL এর ফাইনালে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে শিরোপার জয়ের লড়াই। তবে ম্যাচটিকে ঘিরে চোখ রাঙাচ্ছে বৃষ্টির আশঙ্কা। রাফি আমিনের রিপোর্টে এর বিস্তারিত। প্রায় 2 মাসের লড়াই শেষে IPL এর 2 ফাইনালিস্ট পেয়েছে ক্রিকেট ভক্তরা। অপেক্ষা এবার শিরোপা নির্ধারণী ম্যাচের। তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে কলকাতা, নাকি দ্বিতীয়বার মুকুট পড়বে হায়দ্রাবাদ? এমন প্রশ্ন যখন সকলের মুখে, তখন বেরসিক বৃষ্টির শঙ্কায় পড়েছে ফাইনাল ম্যাচ।
গ্রুপ পর্বেও 3টি ম্যাচ বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। এবার ঘূর্ণিঝড় রেমালের জন্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাইতে। আগাম শঙ্কার কথা চিন্তা করেই অতিরিক্ত 2 ঘন্টা সময় আগে থেকেই বরাদ্দ করেছে বিসিসিআই। এক্ষেত্রে ওভার কমিয়েও যদি ম্যাচ শেষ করা না যায় তাহলে ম্যাচ গড়াবে সোমবার। লম্বা সময় লড়াই করে ফাইনালে আসা 2 দলকে সুবিধা দিতেই এমন পরিকল্পনা। তবে এরপরও যদি ম্যাচ শেষ করা সম্ভব না হয় তাহলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় শিরোপা উঠবে কলকাতার হাতে। রাফি আমিন, RTV। ম্যান সিটিকে 2-1 ব্যবধানে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলিতে ইতিহাস গড়ার দিনে গার্নাচো ও মাইনো এ জয়ে 13তম বারের মতো এফএ কাপের শিরোপা ঘরে তুলল রেড ডেভিলসরা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ওয়েম্বলিতে রেড ডেভিলস সমর্থকদের আনন্দের উপলক্ষ, সাথে টেন হ্যাগের শীর্ষরা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলার উপলক্ষ দিল সারা বিশ্বের লাখো কোটি ম্যান ইউ সমর্থকদের সিটিজেন্সদের বিপক্ষে 2-1 ব্যবধানে জিতে এফএ কাপের ট্রফি জয়ের উদযাপনে অন্তত লিগে বাজে পারফরমেন্সের আক্ষেপ কিছুটা হলেও ঘুচল। পুরো ম্যাচে বল পজিশনে অবশ্য পিছিয়ে ছিল ম্যান ইউ। 75% বল সিটিজেন্সরা দখলে রাখলেও গোলের দেখা পায়নি। প্রথমার্ধে 2 গোল সিটিজেন্সদের জালে জড়ায় ম্যান ইউ। 30 মিনিটে সিটির ডিফেন্সের ভুলে গার্নাচো গোল করে দলকে লিড এনে দেন। এর 9 মিনিট পর ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে মাইনোর গোলে 2-0 ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতি থেকে ফিরে ম্যাচের 87 মিনিটে জেরেমি ডোকু বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান কমান। 2-1 ব্যবধানে পিছিয়ে থাকা ম্যান সিটি শেষে আর ম্যাচে ফিরতে পারেনি। শেষে আনন্দের হাসি নিয়ে 8 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 13তম শিরোপা ঘরে তুলল ম্যান ইউ। মাহফুজুল ইসলাম, RTV। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।